আমি প্রায় অংশগ্রহণ করে থাকি। সেই হিসাবে আমি জানি যে রোটারি ক্লাব খুব ভালো কাজ করে থাকে এবং এই ক্লাবের মাধ্যমে আপনারা এই COVID-19 এর সৃষ্ট পরিস্থিতিতে অন্য সকলকে কিভাবে সচেতন করা যায় সে বিষয়ে কাজ করে থাকবেন। এবার আসি আমরা যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে অর্থাৎ আমাদের যে শিরোনাম ক্রিয়েটিভ রাইটিং অর্থাৎ সৃষ্টিশীল লেখা, লেখাকে কিভাবে সৃষ্টিশীল করে তুলবো, প্রাসঙ্গিক করে তুলবো সে বিষয়ে কথা বলতে। আমরা প্রত্যেকেই জানি এখানে যারা উপস্থিত রয়েছেন অনেকে আমার চেয়ে এর চেয়ে ভালো জানেন হয়তোবা অথবা আমার পদাচরণা রয়েছে আমি এটা বলে বিশ্বাস করি। সেক্ষেত্রে সম্ভবত কোনো কারণে মিউট হয়ে গিয়েছিল। তাহলে আমি আবারও ১ম থেকে বলতেছি। আমাদের এখানে যারা উপস্থিত রয়েছেন, তারা সকলেই লেখালেখি সম্পর্কে খুব ভালো জানেন এবং লেখালেখি বিষয়টা কি সে বিষয় সম্পর্কে একটা স্বাভাবিক হোক, যদি কেউ একান্ত সাহিত্যিক অথবা বড় গবেষণা থিসিস না লিখে থাকেন তাহলে স্বাভাবিক যে প্রসেসটা সেই প্রসেসটা আমাদের সকলের জানা আছে। তথাপি আপনাদের সকলকে ঝালাই করে নেওয়ার জন্য মানে ১ম থেকে একটু যদি বলে না নেই তাহলে বিষয়টি আ মানে শুরু না বললে একটা আলোচনা সুন্দর হয় না। সেক্ষেত্রে আমি একটু শুরুর দিকে যাই। শুরুর দিকে গেলে আমাদের যে জিনিসটা আগে বুঝতে হবে যে আসলে লেখা জিনিসটা কি? লেখা বলতে আসলে কি বুঝায়? লেখা বলতে আমরা যে জিনিসটা ১ম এই বুঝি, লেখা হলো এমন একটা পদ্ধতি বা এমন একটা সিস্টেম যার হলো চিহ্নের মাধ্যমে মানুষের চিন্তা, যোগাযোগ, ভাবনাকে দৃশ্যমান করে অন্যের কাছে পাঠ উপযোগী করে তোলা এবং এর মাধ্যমে একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি করা। অর্থাৎ আমাদের মনের ভাব যেটা রয়েছে সেই ভাবটা অন্যের কাছে প্রকাশ করার জন্য, অন্যের হাতে পৌঁছে দেওয়ার জন্য এবং আমাদের চিন্তার জগৎকে, আমাদের মনোভাবনাকে একটি জায়গায় সংরক্ষিত রাখার যে মাধ্যম, সেই মাধ্যমটি হলো লেখা বা রাইটিং। যে লেখার বিষয়টা আমরা খুবই স্বাভাবিক মানে খুবই সংক্ষিপ্ত স্বরে বললাম সংজ্ঞার আকৃতিতে। এটাতে বিস্তারিত যদি আমাদের যেতে হয় তাহলে অনেক সময় লাগবে। তো আমি এত সময় নিব না। এত সময় আ আমাদের আসলে হবেও না। আমাদের পরবর্তী যে স্পিকার তিনি এর চেয়ে আরো বেশি ডিটেইলস আলোচনা করবেন। তো এরপরে আমি যে বিষয়টাকে আপনাদেরকে একটু জানাতে চাই সে বিষয়টা হলো যে লেখা কিভাবে শুরু হলো? এ বিষয়টা হয়তো আমরা সবাই লেখালেখি করি। এখানে ইন্টারমিডিয়েট এর থেকে উপরে অর্থাৎ আপনাদের হোস্ট বললেন যে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে অনেকেই উপস্থিত রয়েছেন। আমরা জন্ম থেকেই লিখে আসছি। অর্থাৎ জন্ম থেকে না অর্থাৎ যখন আমরা পড়াশোনা শুরু করেছি, পড়াশোনার হাতে খড়ি তখন থেকে আমরা লিখে আসছি। বাট অনেকেরই হয়তো জানার সুযোগ হয় নাই যে লেখালেখিটা কিভাবে শুরু হয়েছে। তো সে বিষয়ে সংক্ষিপ্ত একটু ধারণা অর্থাৎ আপনাদেরকে একটু জানাই। জানার প্রয়োজন রয়েছে বিধায় আহ এককভাবে যদি বলতে হয় যে কোন সভ্যতা আসলে কখন লেখালেখির এই ধারণাটা এই প্রচলনটা শুরু করেছিল তা বলা দুষ্কর। তবে লেখালেখির ইতিহাসকে যারা চর্চা করেন এবং লেখালেখিকে বিষয়ে যারা গবেষণা করেন সেসব ইতিহাসবিদদের দিকে তাকালে আমরা যে বিষয়টি তাদের মতামতের দিকে খেয়াল করলে আমরা যে বিষয়টি পাই সে বিষয়টি হলো মোটামুটি খ্রিস্টপূর্ব ৩০০০ থেকে বা ৩৫০০ এই সময়টাতে লেখালেখির প্রচলন শুরু হয়েছিল এবং এই সময়টাতে শুরু করেছেন যে সভ্যতা শুরু করেছে সুমেরীয় অঞ্চলের যারা মেসোপটেমিয়া ছিল ওই অঞ্চলের সভ্যতা যারা ছিল ওই সময়কার তারা লেখার পদ্ধতিটা চালু করেছেন। কিন্তু তারা চালু করে যে তারা সারা বিশ্বে বিস্তৃত করেছেন ব্যাপারটা এরকম ছিল না। তাদের পরবর্তীতে দেখা যায় যে অনেক সভ্যতা ভিন্ন ভিন্ন ভাবে এই প্রক্রিয়াটা বিস্তারিত করার জন্য, এই প্রক্রিয়াটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অথবা নিজেদের সংরক্ষণের জন্য কাজ করে গেছেন। তো প্রারম্ভিক ক্ষেত্রে আমরা ৪ টি সভ্যতাকে ধরতে পারি যে ৪ টি সভ্যতা এই পদ্ধতিটার বিকাশ করেছেন। এই ৪ টি সভ্যতা আসলে পৃথিবীর সংস্কৃতির ক্ষেত্রে, পৃথিবীর অন্যান্য অনেক উপাদানের ক্ষেত্রে ৪ টি সভ্যতা মূলত কাজ করেছে। তো এই সভ্যতা হলো ১ম হলো মেসোপটেমিয়ার পাশাপাশি যে সভ্যতা কাজ করছে সেটা হলো মিশরের একটি অঞ্চল কাজ করেছে। তারপরে কাজ করেছে চায়না। প্রাচীন চায়নার যে জনগোষ্ঠী রয়েছে ওই প্রাচীন চায়না কাজ করেছে এবং প্রাচীন যে মেসো আমেরিকা অঞ্চল বলা হয় ওই মেসো আমেরিকা অঞ্চল এই অঞ্চলটাও লেখালেখির বিস্তৃত লেখালেখিকে ধারাবাহিকভাবে বর্তমান রূপে নিয়ে আসার জন্য যে কাজ করা বা ওই সময় থেকে যেভাবে চিহ্নর ব্যবহার শুরু করা এই অঞ্চলের মানুষ যারা ছিল ওই সময়ের তারা এই কাজটা শুরু করেছে।
তো এই সময়টা আমি যেটা বলেছিলাম যে 3000 থেকে 3500 অব্দ খ্রিস্টপূর্ব সময় যাত্রা করে এটা চলে আসছে। ওই সময় লেখার ধরন বা বাক্য বা চিহ্ন অ্যালফাবেট গুলো এরকম ছিল না, যেটা আমরা বলে থাকি যে মিখি অর্থাৎ দাগ কাটা সিস্টেম, দাগ কেটে কেটে চিত্র অঙ্কন করে। কোনোটা আবার আমরা দেখতে পাই কোনো বড় মাপের ছবি এঁকে এই চিত্রের মাধ্যমে তারা ভাষাগুলা প্রকাশ করতো। এই চিত্র এই তোর সংক্ষিপ্ত রূপ বর্তমানের লেখারূপ। তো এটা দেখলাম আমরা প্রাচীন লেখালেখির রূপটা। এরপরে আমরা যে জিনিসটা আমাদের জানা প্রয়োজন, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আমরা বাংলা নিয়ে কাজ করি, বাংলায় কথা বলি এবং আমাদের মাতৃভাষা বাংলা, সেক্ষেত্রে আমাদের একটু হলেও ধারণা রাখা উচিত যে বাংলা ভাষা কিভাবে, মানে বাংলা লিপি কিভাবে আসলো। তো বাংলা লিপির যদি দিকে আমি খেয়াল করি, তাহলে যে বিষয়টি আমরা দেখতে পাবো যে এই উপমহাদেশে প্রাচীন দুটি লিপি প্রচলিত ছিল। অনেকগুলা লিপির ভিতরে যে দুটি লিপি সবচেয়ে বেশি প্রচলিত ছিল বা সবার কাছে গ্রহণযোগ্য ছিল, সেই দুটি লিপি হলো ব্রাহ্মী লিপি এবং হলো খরষ্টি লিপি। হ্যাঁ, ব্রাহ্মী লিপি খরষ্টি লিপি দুই ধরনের ছিল, একটা বাম দিক থেকে লেখা, একটা ডান দিক থেকে লেখা। এটা ইতিহাস যদি আমরা জানতে চান তাহলে পরবর্তী সময় আপনাদের ক্লাব যদি আয়োজন করে অথবা কোনো জায়গায় আপনি একটু গবেষণা করলে একটু খোঁজ নিলেই জানতে পারবেন, অথবা আমাদের কারোর সাথে যোগাযোগ করলে এই বিষয়ে বিস্তারিত জানানোর সুযোগ রয়েছে। তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি এই জন্য যে ধারাবাহিকভাবে এই বিষয়টা বলে আমরা সাহিত্যের দিকে যাব বা সাহিত্যের রূপরেখা, লেখার ধরন এই বিষয়টাতে যাব। তো ব্রাহ্মী লিপি থেকে আমরা সবাই জানি, আমরা সবাই পড়েছি এবং এটা ভাষা ব্যাকরণের মুখস্থ করার বিষয় যে ব্রাহ্মী লিপি থেকে বাংলা ভাষা, বাংলা লিপি আমাদের বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে। বর্তমান অবস্থায় যে একদিনে পৌঁছেছে ব্যাপারটা এরকম না। বাংলা লিপি, শিলালিপি, পুঁথি যেসব প্রাচীন যেসব আমরা নিদর্শন পাই, এসব নিদর্শনে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে লেখা ছিল। এক বর্ণ এক এক ধরনের লেখা ছিল। আরবির সাথে মিল ছিল, সংস্কৃতির সাথে মিল ছিল। আমরা চিহ্নে উপকরণের ক্ষেত্রে শুধু টান ছিল, বিভিন্ন ধরনের ছিল। সেটার পরিক্রমায় আস্তে আস্তে আমাদের এই বর্তমান রূপ ধারণ করেছে। তো বর্তমান রূপ ধারণ করেছে তাও প্রায় ৪০০ বছর হয়ে গিয়েছে। তার আগের যে রূপটি ছিল, যে পুঁথি সাহিত্য, আমরা যে বড়ুচণ্ডী দাস বা এ ধরনের যেসব সাহিত্যিক অর্থাৎ কবি, লেখক যাদেরকে আমরা পাই, যারা পুঁথিকার ছিলেন, রচনাকার ছিলেন, তাদের লেখালেখির ধরনটা চেঞ্জ হয়ে ষোড়শ অর্থাৎ ১৬শ শতাব্দী থেকে ১৬০০ সাল থেকে, মানে এই সময়টা থেকে বাংলার বর্তমান যে আমরা লেখার ধরন পাচ্ছি, এই লেখাটা প্রচলিত হয়ে আসছে। এর মাঝেও একবার একবার যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে আরবি লিপিতে বাংলা অর্থাৎ আরবি বর্ণমালাতে বাংলা ভাষা লেখার প্রচেষ্টা হয়েছিল। তো এভাবে কালের পরিক্রমায় বাংলা ভাষার বর্তমান রূপ এসে দাঁড়িয়েছে। আপনাদের ভিতরে এখানে হয়তোবা অনেকে দেখে থাকবেন, আমরা ছোট সময়ে যারা বিশেষ করে ২০০০ সনের আগে যারা মানে প্রাইমারিতে পড়াশোনার সুযোগ হয়েছে, ওই সময় একটা বর্ণ ছিল লি। এখন ওই লি বর্ণটা পাওয়া যায় না। আস্তে আস্তে লি বর্ণটা বিলুপ্ত হয়ে গেছে। তো এই যে লিকার শব্দটা ছিল, বর্ণটা ছিল, এই বর্ণটার ব্যবহার বর্তমানে একেবারেই নাই। পূর্বে ছিল, পূর্বের ধারাবাহিকতায় এই বর্ণটা বিলুপ্ত হয়ে গেছে। এভাবেই আরকি যে প্রতিটা সময় এক একটা বর্ণ সমাজের চাহিদা অনুযায়ী, মানুষের বোধগম্য অনুযায়ী তাদের চিহ্ন চেঞ্জ করে বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছে। তো আমরা লিপি সম্পর্কে, লেখার ইতিহাস সম্পর্কে এবং লেখা আসলে কি এ বিষয় সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা পেলাম। এ পর্যায়ে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা কথা বলতে চাই, সে বিষয়টি হলো যে লেখালেখির ভাগ। লেখালেখি মূলত কয়টি ভাগে বিভক্ত করা যায় বা লেখালেখি কিভাবে? আমরা যেহেতু এখানে স্টুডেন্ট আছি অথবা শিক্ষার্থী ছাড়াও হয়তোবা অনেকে আছেন যারা প্রফেশনাল লাইফে রয়েছেন অর্থাৎ পেশাগত জীবনে রয়েছেন। আমরা প্রত্যেকেই একটা একাডেমিক জীবন অর্থাৎ প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করে আসছি। এই প্রাতিষ্ঠানিক পড়াশোনায় আমরা যে ধরনের লেখা ব্যবহার করে থাকি, কিন্তু সাহিত্যিক জগৎ অর্থাৎ আমরা সাহিত্য যখন পড়ি, বিভিন্ন বই পড়ি, উপন্যাস পড়ি, গদ্য পড়ি, কবিতা পড়ি, ছন্দ পড়ি, এ সময় দেখি কিন্তু অন্য ধরনের লেখার ধরন। অর্থাৎ লিপি ঠিকই থাকে কিন্তু লেখার প্রক্রিয়াটা ভিন্ন। তো এখানে আমরা ২ টি জিনিস পাই লেখালেখির ভাগের ক্ষেত্রে। একটি হলো সাহিত্যিক মানের লেখা অর্থাৎ সাহিত্য সৃষ্টি।
আরেকটি হলো একাডেমিক লেখা। হ্যাঁ? একাডেমিক লেখার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলা পাই, ১ম এ যেমন ডায়ালগ শিখি আমরা। তারপরে ডায়ালগের পরে আমরা ছোট, ছোট গল্প পড়তে শিখি, লিখতে শিখি। তারপরে শিখি সারমর্ম, চিঠিপত্র, আর্টিকেল লেখা। একসময় যখন আমরা পিএইচডি করি অথবা এমফিল করি বা মাস্টার্স, অনার্স লেভেলে যখন থিসিস থাকে বিভিন্ন বিষয়ে, তখন আমরা গবেষণাপত্র লিখি অথবা বিভিন্ন বিষয়ে ম্যাগাজিনে আর্টিকেল লিখে থাকি। এই প্যাটার্নটা সম্পূর্ণ এক ধরনের। আর অন্যদিকে যদি আমরা আলোচনা করি সাহিত্যিক প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাঝে রয়েছে কবিতা রয়েছে, আমাদের গদ্য রয়েছে, আমাদের উপন্যাস রয়েছে। আবার কবিতার বর্তমানে একটি নতুন রূপ আমরা দেখতে পাই, গদ্য কবিতা দেখতে পাই। আগে যে কবিতাগুলো ছিল ছন্দ কবিতা সেগুলা এখন গদ্য কবিতা হয়ে যাচ্ছে দিন, দিন। গদ্য কবিতা, ছন্দ কবিতা। আবার এই কবিতার মাঝে আরেকটি ধারণা হলো যে চতুষ্পদী কবিতা, অর্থাৎ ৪ টি বাক্যের ভিতরে কবিতার একটি ভাব নিয়ে আসা। এছাড়া আমরা দেখতে পাই উম গান কিন্তু আসলে একটি কবিতা। তো একেক ধরনের রয়েছে। তো আমি সংক্ষিপ্তভাবে ধারণা দিচ্ছি যে কবিতার বিভিন্ন ধারণার ভিতরে আমরা পাই দ্বিপদী কবিতা, অর্থাৎ ২ টি বাক্যে একটি যখন পূর্ণাঙ্গ বক্তব্য বোঝানো যায় এবং একটা পূর্ণাঙ্গ বক্তব্য শেষ হয়, ছন্দ আকৃতি হোক, ছন্দ ছাড়া হোক, এটা হলো দ্বিপদী কবিতা। আমরা দ্বিপদীর পরে দেখতে পাই চতুষ্পদী কবিতা, যে ৪ টি বাক্যের মাধ্যমে, অর্থাৎ ৪ টি পরস্পর বাক্যের মাধ্যমে একটা কবিতা শেষ হয়, সেটা হলো চতুষ্পদী কবিতা। এর চেয়ে বিস্তৃত হইতে পারে। তারপরে আমরা পাই ১১ লাইন বিশিষ্ট কবিতা। ১১ লাইন বিশিষ্ট কবিতাগুলো তো মূলত হয় গান এবং গজল টাইপের। হ্যাঁ? বিভিন্ন গান এবং গজলগুলা আমরা দেখতে পাই। এগুলা মূলত ৭ থেকে ১৯ লাইন, ১১ লাইন বেশিরভাগ সময় থাকে। একেক কবিতার লাইন দ্বিরুক্তি হয়ে, মানে একেক ছন্দ দ্বিরুক্তি হয়ে গানের, গজলের আকার বৃদ্ধি পায়। মূলত ১১, ১৭, ১৯ অথবা জোড়-বিজোড় এরকম একটা সংখ্যায় হয়। এর পাশাপাশি আমরা যে বিষয়টা দেখতে পাই সেটা হলো আমাদের মাঝে আমরা যেমন মধুসূদনের সনেট পড়েছি। তো সনেট যেটা চ ১৪ লাইনের কবিতা। ১৪ অক্ষরের বাক্য শেষ হয়। প্রতিটা বাক্যে ১৪ টা অক্ষর থাকে এবং ১৪ টা লাইন থাকে। ১৪ হতে পারে, ১৮ হতে পারে। এভাবে দেখতে পাচ্ছি কবিতার ভাগগুলো। তো কবিতার ভাগের পাশাপাশি আমরা দেখি যে এখন গদ্যের বিষয়টা। গদ্যের বিষয়টাতে আমরা সকলে জানি যে ছোট গল্প, বড়, বড় গল্প। বড় গল্পের কোনো আসলে কোনো আ ব্যাখ্যা নাই যে কত বড় হতে পারে। বড় গল্পই একটা উপন্যাস। উপন্যাসই একটা গল্প। এত বড় হতে পারে। উপন্যাসের ভিতরে যেমন বিভিন্ন কাহিনীর স্টেপ বাই স্টেপ বর্ণনা থাকে, গদ্যের ভিতরে একটি ভাবকে বিশ্লেষণ করা যায়। আর ছোট গল্পর বিষয়টাতে আমরা সকলেই একটি রবীন্দ্রনাথের সংজ্ঞা পড়েছি যে, "ভাব হইয়া হইল না শেষ, ছোট, ছোট কথা।" এভাবে যে সংজ্ঞাটি রয়েছে এটা আমরা পড়েছি। তো ছোট গল্পের ভিতরে আকাঙ্ক্ষা থেকে যায় যে এরপরে কি রইলো বা কি বুঝাইতে চাচ্ছে, যে একটা ভাব, মানে পাঠকের যে একটা আ আ আকাঙ্ক্ষা রয়ে গেছে যে এই বিষয়টা সম্পর্কে জানার, এই বিষয়টা সবচেয়ে বেশি প্রাধান্য পায় ছোট গল্পের ভিতরে। উপন্যাসে এবং বড় গল্পতে একটা বিষয়ের কনক্লুশন আসে যে ভাবটা আ অনেক সময় সমাপ্তি করে বা অনেক সময় সুন্দরভাবে শেষ করে। আ অনেক লেখার ধরন হিসাবে অনেক সময় সমাপ্তি রাখে না পাঠকের জানানোর জন্য। কিন্তু ছোট গল্পতে অধিকাংশ সময় যে কাজটা করে থাকে লেখকরা, যে পাঠকের একটা আকাঙ্ক্ষা তৈরি করে গল্পটা শেষ করে দেয়। বর্তমান কালে আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে ডিজিটাল মাধ্যম, অর্থাৎ Facebook, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা গল্পের প্যাটার্নটা আমি অনেকদিন যাবৎ খেয়াল করেছি যে ছোট গল্পের আসলে যে কত বাক্যে ছোট গল্প হবে এরকম কোনো নিয়ম নীতি নাই। কিন্তু মানুষের রুচিবোধ চেঞ্জ হয়ে গিয়েছে। মানুষের রুচিবোধ চেঞ্জ হয়ে যাওয়ার কারণে যে বিষয়টা হয়েছে যে আগের ছোট গল্পের তুলনায় বর্তমানের ছোট গল্প কিন্তু আরো ছোট হয়ে আসছে। আমরা দেখতে পাই যে আগে এক নিঃশ্বাসে, অর্থাৎ এক বৈঠকে পড়ার একটা কথা বলা হতো। অর্থাৎ ১ ঘন্টা সময় ব্যয় করা হতো একটা গল্পের আ ক্ষেত্রে। এটাকে একটা ছোট গল্প ধরা হতো। এখন দেখি যে এক পলকে একটা গল্প শেষ হয়ে যায়। এটা মানুষের রুচির কারণে লেখকরা দেখেছে যে এরকম ছোট, ছোট গল্প মানুষ অনেক বেশি পছন্দ করে। যে কারণে সামাজিক মাধ্যমগুলোতে এই ধরনের গল্পগুলোর খুব বেশি পাঠকের সাড়া পাওয়া যায়। অর্থাৎ পাঠক এসব গল্পের সাথে কমেন্ট করে, এসব গল্পের কাহিনীর সাথে নিজেকে সংযুক্ত করতে চায়। কিন্তু যখন দেখি একটা বড় গল্প আপলোড করে অনেকেই, ওই গল্পগুলোতে ওইভাবে সাড়া পাওয়া যায় না। একটা বিষয় আমরা যে খেয়াল করলাম যে পাঠক এখন লেখার দিকটা তো খুব সংক্ষিপ্ত, অর্থাৎ খুব দ্রুত বিষয়ে একটি ভালো দিক পেতে চাচ্ছে। এটা হলো গল্পের বিষয়।
তো আমি কথা বললাম কবিতা সম্পর্কিত, অর্থাৎ কবিতা কি কি হতে পারে, গদ্য কি ধরনের হতে পারে, উপন্যাস উপন্যাস কি নিয়ে উপন্যাস হতে পারে। উপন্যাস প্রতিটি মানুষের জীবনই একটি উপন্যাস। হুম? তো একটি বিষয়কে বিস্তারিতভাবে খুঁটিনাটি সহ যে চিত্রায়িত করা হয় ওটা হলো উপন্যাসের রূপ। তো গদ্য কবিতার পাশাপাশি সাহিত্যের আরেকটি রূপ রয়েছে। সে রূপটি হলো এরকম, কিছু অংশ কবিতা, যে ৪ লাইন কবিতা, তারপরে একটু গদ্য স্টাইল, গদ্যের পরে এটা আবার ৪ লাইন বা ৫ লাইন কবিতা, কবিতা দিয়ে বলে, অর্থাৎ ডায়ালগ সিস্টেমে কবিতা এবং গদ্যের সংমিশ্রণে একটা সাহিত্য। এই সাহিত্যটা প্রচলন শুরু হয়েছে মূলত আ এ বাংলাদেশ থেকে। এটা শুরু হয় নাই। বাংলাদেশ অর্থাৎ আমরা বাংলা ভাষাভাষী পেয়েছি এটা হলো ফার্সি থেকে। ফার্সির যারা কবি ছিলেন, অর্থাৎ বিশেষ করে শেখ সাদীর গল্প কবিতা, যেটা শেখ সাদী এবং আল্লামা জালালউদ্দিন রুমি, তাদের সাহিত্য থেকে এই ধারাটা বাংলাদেশ অর্থাৎ এই বাংলা ভাষাভাষী এই অঞ্চলে বেশি প্রাধান্য পেয়েছে, প্রচলিত হয়ে গিয়েছে। তো এই স্বাভাবিক লেখালেখির ভাগগুলা বলার পাশাপাশি আমি আরেকটা বিষয় বলবো যে, আর দুটো বিষয় রয়ে গেছে। একটা হলো যে এই সাহিত্যের ক্ষেত্রে রয়ে গেছে পুঁথি, ছড়া, শ্লোক। পুঁথিপাঠ সম্পর্কে জানেন। আর আমরা দেখে থাকবো যারা আমরা আমাদের দাদি অথবা এরকম ফুপু, মানে বয়স্ক ব্যক্তিদেরকে দাদা এরকম যাদের পাওয়ার কাছে থাকার সুযোগ হয়েছে, আমরা তাদের কাছ থেকে অনেক শ্লোক অর্থাৎ ধাঁধা শুনেছি ছোট সময়, হ্যাঁ? তো এটাও একটা সাহিত্যের অংশ। এটাও একটা লেখালেখির অংশ। যেমন বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত যার নাম বলা হয় যে খনার বচন। কৃষি এবং কৃষি দিক আ আ কৃষি বিষয়ক নানান বিষয়ে তিনি বিভিন্ন উক্তি করেছেন এবং সেটা পুঁথি আকৃতিতে, আ ধাঁধার আকৃতিতে বলেছেন। এটা একটা সাহিত্যের অংশ, লেখালেখির একটা অংশ। আর একাডেমিক বিষয়ে আমরা গবেষণার বাইরে আমরা দেখতে পাই রিপোর্ট, রচনা, সারমর্ম ইত্যাদি বিষয়। তো এটা হলো সামগ্রিকভাবে একটা লেখা কি, লেখা কিভাবে শুরু হলো, লেখার প্রকরণ এবং লেখার কি কি বিষয় থাকতে পারে একটি লেখার জগতে, অর্থাৎ লেখা যে একটা শিল্প, এই শিল্পের ভিতরে কি কি বিষয় রয়েছে সেই বিষয়টা আমরা একটু জেনে নিলাম। এখন একজন লেখককে কি এসব লিখতে গেলে, অর্থাৎ যেসব লেখা আমরা প্রকাশ করব, অর্থাৎ অন্যকে জানাতে চাচ্ছি, যেসব লেখা আমরা গণমাধ্যমে হোক, যেসব লেখা আমরা পাবলিশ করতে চাই, বইয়ের আকৃতিতে হোক বা অন্যকে আমার চিন্তা ভাবনাকে প্রকাশ করতে চাচ্ছি অন্যের কাছে, সেসব লেখায় আসলে কি থাকা উচিত এবং কি থাকা উচিত না, এই বিষয়টা আমাদের জানা খুবই জরুরি। এই বিষয়টা না জানলে হয় কি, দেখা গেছে অনেক সময় আমরা অনেক কিছু লিখেছি, বাট সে লেখাটা আ লেখাটার কারণে আমি একটা ঝামেলার শিকার হলাম। এটা না জেনে থাকলে এই বিষয়টা একটু আপনারা মনোযোগ দিতে চেষ্টা করবেন। যারা আপনারা চাচ্ছেন যে এট লিস্ট লেখালেখি কি? এ বিষয়ে আমি লিখতে চাচ্ছি। ভবিষ্যতে আমি লেখক হতে চাই, অথবা এট লিস্ট আমি বিভিন্ন বিষয়ে কলাম লিখতে চাই, অথবা বিভিন্ন বিষয়ে ছোটখাটো হলেও কবিতা লিখতে চাই। এইসব বিষয়ে যারা লিখতে চাচ্ছেন, এখানে যে বিষয়টা হবে যে চিন্তা প্রকাশ করা হওয়ার একটা মাধ্যম হলো লেখা। বিভিন্ন মাধ্যম রয়েছে চিন্তা প্রকাশ করার। একটা মাধ্যম হলো লেখা। মুখে বলেও চিন্তা প্রকাশ করা যায়। আপনি আকার ইঙ্গিতে বুঝিয়েও চিন্তা প্রকাশ করা যায়। মনের ভাব প্রকাশ করা যায়। কিন্তু লেখা একটা মাধ্যম। তো এই মাধ্যমের ক্ষেত্রে আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে যে বাংলাদেশ সরকার, অর্থাৎ আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আ যে বিধিমালা রয়েছে, আমরা সংবিধান, আমাদের সর্বোচ্চ আইন যে গ্রন্থ সংবিধান, সংবিধানে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, চিন্তার স্বাধীনতা। লেখা, এই চিন্তার স্বাধীনতার একটা অংশ হলো লেখার স্বাধীনতা। তো এখন আমরা অনেকে হয়তো জেনে থাকবো সম্প্রতিকালে একটি আইন হয়েছে যে ডিজিটাল নিরাপত্তা আইন। সে আইনে কিছু বাধাগ্রস্ততা আসছে, হ্যাঁ? যে এই আইনের কারণে আমরা অনেক কিছু বিষয় প্রকাশ করতে পারবো না। এখন আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমাদের বাংলাদেশ সংবিধান, বাংলাদেশ সংবিধান আমাদেরকে কতটুকু স্বাধীনতা দিয়েছিল? সে বিষয়টা যদি না জেনে আমি বলি যে আমার অধিকার, আমার বলার অধিকার, প্রকাশ করার অধিকার, লেখার অধিকার, এটা আমার মৌলিক অধিকারের মতো, যে আমি এতটুকু বলতে পারবো। সেখানে যেমন চিন্তা প্রকাশের স্বাধীনতা দিয়েছে, আবার সেখানে কিছু শর্ত উল্লেখ রয়েছে। সেই শর্তগুলো আমরা অনেকে জানি না। শর্তগুলো জানা প্রয়োজন। ১ম বিষয় হলো, আমরা স্বাধীনতা বলতে সে বিষয়টিকে বুঝি যে আপনার স্বাধীনতা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত অন্যের অধিকার নষ্ট না হয়। এটাকেই আমরা মূলত স্বাধীনতা বুঝি। এর এর বাইরে স্বাধীনতা কোনোভাবেই স্বাধীনতা না। এখানে একটা বাইন্ডিংস আমাদেরকে একটা বাধা তৈরি করে দিয়েছে যে
আমি এই কাজ এতক্ষণ পর্যন্ত করতে পারবো যতক্ষণ পর্যন্ত না আমার দ্বারা অন্য কারো ক্ষতি হচ্ছে। তো সংবিধানের যদি আমি একদম ডিরেক্ট বিশ্লেষণ করে যাই, মানে অনুচ্ছেদ বা ধারাগুলো উল্লেখ করতে যাই, তাহলে একটু সময়ের সাপেক্ষর ব্যাপার। সেজন্য আমি ধারাতে না যেয়ে আমি যে বিষয়টাতে যেতে চাচ্ছি যে সেখানে কি কি বিধি নিষেধ রয়েছে। বিধি নিষেধের ভিতরে রয়েছে আমরা দেখতে পাই উম যেমন কারো অধিকার নষ্ট করা যাবে না, এক। দ্বিতীয়ত হলো যে এমন কোনো লেখা বা এমন কিছু করা যাবে না যাতে কোনো সম্প্রদায়ের ক্ষতি হয়। কোনো কিছু আ আ কারো বিরুদ্ধে কোনো লেখা লেখা যাবে না। এবং এমন কোনো লেখা বা এমন কিছু প্রকাশ করা যাবে না যেটা রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা রাষ্ট্রের খুবই গোপন নথি, যে বিষয়ে আপনি প্রকাশ করতে পারবেন না। আরেকটি বিষয় রয়েছে যে এমন কোনো লেখা প্রকাশ করা যাবে না যেটা রাষ্ট্রের বিরুদ্ধে, যেটা রাষ্ট্রদ্রোহী। অর্থাৎ রাষ্ট্র যা নিষেধ করেছে এই বিধিমালার বাহিরে গিয়ে আপনি প্রকাশ করতে পারবেন না। তো আমরা দেখতে পাই আমাদেরকে স্বাধীনতা দিয়েছে অতটুকু পরিমাণ, অর্থাৎ আগেই বলেছি যে স্বাধীনতা হলো ততটুকু যতটুকুতে অন্যের অধিকার নষ্ট না হয়। তো রাষ্ট্র তার নিরাপত্তার স্বার্থে, তার জনসমষ্টির স্বার্থে এবং সামাজিক যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ সমাজের অন্য সকল সম্প্রদায়ের সাথে সম্প্রীতি রক্ষার স্বার্থে যতটুকু আমাকে অধিকার দিয়েছে আমি ঠিক ততটুকু বিষয় নিয়ে লিখতে পারবো। আরেকটি বিষয় আমাদেরকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে, বাংলাদেশ এর এই অঞ্চল, আমাদের এই বাংলা ভাষাভাষীর এই অঞ্চল যদি ধরি, তাহলে এই অঞ্চলের মানুষ ধর্ম প্রাণ, ধর্মীয় আবেগে তারা বসবাস করে। অর্থাৎ তাদের ভিতরে ধর্মটাকে আবেগ দিয়ে বুঝা, ধর্মকে খুব গুরুত্ব সহকারে জানা, এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে নেওয়া এবং ধর্মকে বিশ্বাস করা, ধর্মকে মানা, ধর্ম পালনে উৎসাহী থাকা, এই বিষয়ের প্রতি খুবই শ্রদ্ধাশীল। তো সেক্ষেত্রে আমরা যখন লেখালেখি করব, যখন যে বিষয়ে লিখতে চাই না কেন, একটি বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে কোনো লেখা, এমন কোনো লেখা লেখা যাবে না যেটা স্বীয় ধর্ম হোক অথবা অন্য ধর্ম হোক অথবা যে ধর্মীয় বিষয় না, হুম, তার ধর্মকে কটাক্ষ করে, তার ধর্মকে খাটো করে, তার ধর্মকে নিন্দা করে এমন কিছু লেখা যাবে না। এটা খুবই একদম স্ট্রিক্টলি নিষেধ রয়েছে। এটা খুবই মানে কড়াকড়ি ভাবে নিষেধ রয়েছে। তবে হ্যাঁ, ধর্মের ক্ষেত্রে কি করা যাবে? ধর্মীয় সমালোচনার একটা নীতি রয়েছে। যে হ্যাঁ, আমরা এই বিষয়টাতে এইভাবে, যে আমার এই বিষয়টাতে আমার ব্যক্তিগতভাবে আমি মানতে পারতেছি না, সেটাতে মানতে আপনি পারতেছেন না সেটা বলবেন। কিন্তু উচিত হয় না বা উচিত হচ্ছে না এসব বিষয় বলা যাবে না। এটা হলো লেখালেখির একটা খুবই কমন বিষয় এবং সকলের জানা বিষয়। প্রয়োজন। যে কারণ ধর্মর ক্ষেত্রটা খুবই সেনসিটিভ এবং এই সেনসিটিভ ইস্যু নিয়ে যদি না জেনে লেখালেখি করলে অনেক সময় দেখা গেছে যে কোনো সম্প্রদায়ের রোষান হলে অথবা রাষ্ট্রীয় আইনের যে বিধিনিষেধ রয়েছে সেটা না জেনে লেখালেখি করলে আপনি বিধিনিষেধের ভিতরে পড়ে যেতে পারেন এবং অনেক সময় শাস্তির সম্মুখীন হতে পারেন। শাস্তিগুলো খুবই কঠোর শাস্তি রয়েছে। সেদিকে জেনে নিবেন আশা করি। আরেকটি বিষয় রয়েছে যেটা হলো সামগ্রিক সামাজিকের শৃঙ্খলা রক্ষার্থে আমাদের খুবই খেয়াল রাখা দরকার। সেই বিষয়টা হলো আম অশ্লীলতা, যৌনতা এবং অশ্লীলতা দু জিনিস। আমরা যে বিষয়টি খুবই ভালোভাবে দেখে থাকি যে সাহিত্যের ক্ষেত্রে, সাহিত্য রচনার ক্ষেত্রে যে কতটুকু আমরা আলোচনা করতে পারবো, কতটুকু আ বলতে পারবো। এক্ষেত্রে ধরেন আমরা যারা আমাদের ভিতরে যারা মেডিকেলের স্টুডেন্ট, তাকে তার বায়োলজি পড়তে গেলে, তাকে যদি তার শরীর শরীর সম্পর্কে জানতে হয়, তাকে অবশ্যই একটা মানবদেহের সমস্ত পার্ট সম্পর্কে জানতে হবে। কোন বিষয়ে এমন অনেক বিষয় রয়েছে যেখানে মানবদেহের এবং চলাচলের সমস্ত বিষয় জানতে হবে। এগুলা কিন্তু অশ্লীলতা না, হ্যাঁ? এগুলো হলো মানব জীবনের চলাচলের ক্ষেত্রে একদম নিত্য প্রয়োজনীয় বিষয় যেটা আমাদের সকলকে জানতে হচ্ছে। অশ্লীলতা বলতে সে জিনিসটাকে বোঝায় যে প্রচলিত অর্থে সমাজের কাছে, অর্থাৎ ওই সমাজের কাছে যে জিনিসটা ঘৃণিত, যে জিনিসটা সকলের কাছে বলা যায় না এবং যেটা মানুষ স্বাভাবিক অর্থে সচরাচর অর্থে খারাপভাবে নিয়ে থাকে, সেই রগরগে বর্ণনা, এসব বর্ণনা সাহিত্যে না আনাই উচিত এবং এসব বিষয়ে পাঠকপ্রিয়তাও পাওয়া যাবে না। এসব বিষয় দিয়ে হয়তো সস্তা পাঠকপ্রিয়তা পাওয়া যায়। কিন্তু এসব বিষয় সাহিত্যের উপকরণ, ভালো সাহিত্যের উপকরণ না, ভালো লেখালেখির উপকরণ না। তো এতদূর পর্যন্ত আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য একটু টাচ দেই। আমি ১ম এ আলোচনা করলাম লেখা কি, এরপরে আলোচনা করলাম লেখার ইতিহাস কি, অর্থাৎ মানে লেখাটা কিভাবে প্রচলন শুরু হয়েছে।
এরপরে বাংলাদেশের লেখালেখি মানে বাংলা লিপি সম্পর্কে একটু ধারণা দিলাম, বাংলা লিপির বর্তমান রূপ। এরপরে আমরা আলোচনা করলাম যে আসলে লেখালেখির কতগুলা বিভাগ রয়েছে, অনেকগুলা বিভাগ রয়েছে, তার ভিতরে কিয়দংশ আমরা আলোচনা করলাম। অতঃপর আমরা আলোচনা করলাম লেখালেখির ক্ষেত্রে যে মূল যে বিষয়গুলোর প্রতি আমাদেরকে লক্ষ্য না দিলেই নয়, যে বিষয়গুলোর প্রতি আমাদেরকে খেয়াল না রাখলেই নয়, সে বিষয়ের ভিতরে অর্থাৎ আইনি বিধিনিষেধ, আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং সামাজিক প্রেক্ষাপট থেকে যে অশ্লীলতা এবং যৌনতা, যে দুই জিনিস, অশ্লীলতা সাহিত্যের অংশ হওয়া উচিত না এবং যৌনতা হতে পারে, তবে তার ভিতরে অশ্লীলতা না প্রবেশ করানোই হলো গুরুত্বর বিষয়। এবার আমি যেই বিষয়টার দিকে কথা বলে আমি শেষের দিকে যাব, আমাদের পরবর্তী যে স্পিকার খুবই ভালো মানের একজন স্পিকার, তিনি আমাদের সাথে কাজ করেছেন এবং আমাদের বড় ভাই, আমাদের সবসময় দিক নির্দেশনা দিয়ে থাকেন, তিনি বাকি বিষয়টা আলোচনা করবেন। তার আগে আমি একটু বলে নিই যে আপনারা যারা মানে লিখতে চান, সেক্ষেত্রে যে লেখা কিভাবে শুরু করবেন এই বিষয়টাতে খুবই ভুগতে হয়। তো আমরা একটি কথা জেনে থাকবো, যদি আপনি একটি বন তৈরি করতে চান, অর্থাৎ একটি বাগান তৈরি করতে চান, তাহলে আপনাকে বাগান তৈরি করতে হলে কি করতে হবে? মাটি তৈরি করতে হবে। পাশাপাশি আপনাকে কি করতে হবে? মাটি তৈরির পর আপনাকে গাছ লাগাইতে হবে। গাছ লাগানোর পরে ধীরে ধীরে একের পর এক কিছু পরিক্রমা আছে, কিছু পদ্ধতির মাধ্যমে আপনি ফল পর্যন্ত যেতে হলে আপনাকে উম ফল পেতে হলে আপনাকে কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে। তো লেখার ক্ষেত্রে যে বিষয়টা সব লেখকরাই বলে থাকেন, আমি অবশ্য বললে লেখক বলা চলে না আমাকে। তো আমি যে বিষয়টা সবাইকে বলি, আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই আমি লিখতে চাই, আমি কি করব? তো আমি প্রথমে যে বিষয়টি বলি যে তুমি আসলে কি লিখতে চাও? তো আপনাদেরকে বলবো যে আপনারা আসলে কি লিখতে চান। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার যে বিষয়টা লিখতে চান সে বিষয়ের উপরে ভালো একটা পারদর্শিতা না থাকলে, ভালো একটা দখল না থাকলে আসলে লেখা হবে না। তো সেজন্য গুরুত্ব দিয়ে ওই বিষয়টা পাঠ করা উচিত, অর্থাৎ পড়া উচিত। আমরা আগের যুগে দেখলাম যে চারণ কবি রয়েছে, হ্যাঁ, তারা হাঁটতে হাঁটতে চলতে চলতে ছন্দে ছন্দে কথা বলে। কিন্তু বর্তমানে এই পর্যায়টা এরকম মানের লেখক অথবা এরকম মানের চারণ কবি এরকম পাওয়া খুবই দুষ্কর। তো সেক্ষেত্রে যে বিষয়টা করা আমাদের উচিত যে একটি বাক্য লেখার আগে মিনিমাম অন্তত ওই বাক্য সম্পর্কিত 10টি বাক্য পড়তে হবে। পড়ার বিকল্প কোনো ওয়ে নাই, পড়া ছাড়া আপনি লিখতেই পারবেন না। আপনি গল্প লিখতে চাইলে বড় বড় যারা গল্প রাইটার আছে, যারা গল্প লেখক আছে, যারা সাহিত্যিক আছে, তাদের গল্প, তাদের ধরন, কিভাবে গল্প শুরু করেছে, কিভাবে শেষ করেছে, এসব বিষয় লিখতে হবে, জানতে হবে। কবিতার ক্ষেত্রে সেম একই কথা, যে আপনাকে এসব বিষয় জানতে হবে। তো কবিতার ক্ষেত্রে হয়তো অনেকে ছন্দ সহ লেখেন, বর্তমানে গদ্য ধারা খুবই বেশি প্রচলিত এবং খুবই প্রচলিত। ছন্দ গদ্য ধারাতে লিখতে খুব বেশি স্বাচ্ছন্দ্য ফিল করেন, স্বাচ্ছন্দ্য অনুভব করেন আমাদের যারা লেখক রয়েছেন তারা। এর কিন্তু যে ছন্দ ধারা অথবা হারিয়ে গেছে, বিষয়টা এরকম না। তো আমরা কি করব? প্রথমে আমরা পড়বো, প্রচুর পরিমাণে পড়বো। অন্তত যারা লিখতে চাই তারা যে বিষয়টা রুটিন করে নিব যে সপ্তাহে অন্তত হলে একটি বই শেষ করব, এবং বই শেষ করার পরে আমরা ওই বইটি সম্পর্কে একটু রিভিউ লিখতে চেষ্টা করব, নিজ বাক্যে রিভিউ লিখবো, রিভিউ বলতে চেষ্টা করব। তাহলে সুবিধা হবে কি, আপনার ওই বইটা সম্পর্কে পুরো দখল থেকে যাবে এবং ভবিষ্যতে আপনি লিখতে গেলে ওই বইটা থেকে আপনি রেফারেন্স নিতে সহযোগিতা পাবেন। তারপরে যখন আমরা শুরু করব, সেক্ষেত্রে যে বিষয়টা তো দেখা প্রয়োজন, সাহিত্যের ক্ষেত্রে বিশেষ করে যে বিষয়টা প্রয়োজন, প্রথমে লেখার ক্ষেত্রে একটা আকাঙ্ক্ষা তৈরি করতে হবে। আকাঙ্ক্ষা বলতে হলো যে পাঠকের জন্য একটা চাহিদা তৈরি করতে হবে যে পাঠক কেন পড়বে। আমি একটা বিষয় বলি যে মনোযোগ আকর্ষণের ক্ষেত্রে যে একটি বিষয় রয়েছে, যে আমি একটা গ্যাব্রিয়েল মার্শিয়া মার্কোয়েভের একটি লাইন বলতেছি যে বহু বছর পর যখন সে ফায়ারিং স্কোয়াডের মুখোমুখি হলো। তো এখানে দেখেন একটি বিষয় রয়েছে যে বহু বছর পর যখন সে ফায়ারিং স্কোয়াডের মুখোমুখি হলো, কে মুখোমুখি হলো, কেন মুখোমুখি হলো, এবং কত বছর পরে, তিনটা প্রশ্ন কিন্তু এখানে রয়ে গেছে। হ্যাঁ, তিনটা প্রশ্ন আমরা পাচ্ছি যে বহু বছর পরে যখন সে ফায়ারিং স্কোয়াডের মুখোমুখি হলো। এই যে আপনার প্রথম লাইনেই এটা কিন্তু একদম 100 ইয়ার্স বুকের একদম প্রথমের দিকেই প্রথম লাইনটা, সেই লাইনটাতে আমরা দেখতে পাচ্ছি যে পাঠকের ভিতরে তিনটা প্রশ্ন তৈরি হয়েছে।
এই ৩ টা প্রশ্নের মাধ্যমে পাঠক স্বভাবতই চাইবে যে অন্তত কিছুদূর পরে যাই যে এটার ভিতরে কি রয়েছে দেখার জন্য। তারপর যারা শুরু করতে চান ১ম দিকে তারা ছোট, ছোট বাক্য দিয়ে শুরু করবেন। ১ম এই একদম বড় বাক্য তৈরি করতে গেলে আমরা আমাদের যে মান রয়েছে, আমরা মান থেকে পিছনে পড়ে যাবো। এজন্য ছোট বাক্য দিয়ে শুরু করব। পরবর্তীতে আমরা যে বিষয়টা দেখব যে শব্দের মাধ্যমে উপলব্ধি তৈরি করা। আমরা দেখি যে আমাদের প্রয়াত হুমায়ূন আহমেদ, আমাদের আনিসুল হক, আমাদের স যারা আহ আ এমদাদুল হক মিলন, আমরা ওই বাংলার যদি মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র এরকম রাইটারদের লেখকদের যদি বিষয় দেখি তাহলে তারা দেখবে যে একটি বিষয়কে, একটি সাবজেক্টকে কিভাবে নিখুঁতভাবে শব্দের মাধ্যমে তুলে ধরেছেন। অর্থাৎ যে অর্থাৎ কল থেকে যদি আপনি একটি ফোঁটা পানি পড়তেছে, ওই পানির ফোঁটা নিচে পড়ে যে টুপ করে শব্দ হচ্ছে, হ্যাঁ? এই শব্দটাও কিন্তু সাহিত্যের মাধ্যমে, লেখার মাধ্যমে, গল্পের মাধ্যমে তুলে ধরা সম্ভব। অর্থাৎ যে পাঠ করবে সে কিন্তু শুনতে পাবে যে আসলে পানিটা পড়ল মাত্র। এই যে ভাব, এই ভাবটা তৈরি করতে হবে শব্দের মাধ্যমে। সহজ শব্দের মাধ্যমে ভাবটা তৈরি করতে হবে। এরপরে আমরা যে বিষয়টা খেয়াল রাখা উচিত যে ১ম এ আমরা যে আড়ষ্ট শব্দ বলি, বিমূর্ত শব্দ বলি অর্থাৎ খুব সাধু ভাবগম্ভীর্যপূর্ণ যে শব্দগুলো আমাদের প্রচলিত না, যে শব্দগুলো সকালে বুঝতে অসুবিধা হয়, এই শব্দগুলো ১ম দিকে অর্থাৎ লেখালেখির শুরুর দিকে সম্ভবত সহজ শব্দ দ্বারা শুরু করা উচিত। তারপরে আস্তে, আস্তে আমরা ভাষার ভিতরে আস্তে, আস্তে ওই শব্দগুলো ব্যবহার করতে পারবো। তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু সহজভাবে যেসব বাক্যগুলো শুরু হয়, সহজভাবে যে সাহিত্যগুলো শুরু হয়, ওগুলার প্রচলিততা বা ওগুলার গ্রহণযোগ্যতা খুব বেশি আমরা দেখতে পাই। এরপরে এই যে লেখার এই ৩ টি ধাপ, তারপরে আমরা বিস্তৃত করা, আস্তে, আস্তে ভাব অনুযায়ী বর্ণনা করা, বর্ণনা অনুযায়ী শেষ পর্যায়ে গিয়ে আপনি যদি চান যে এই ভাব গম্ভীর্যটা পাঠকের মনে চাহিদা থাকুক, তাহলে সেভাবে একটি কোয়েশ্চেন মার্ক রেখে আপনি শেষ করতে পারেন। আপনি যদি চান সুন্দর সমাপ্তি করতে, তাহলে আপনি যে দৃশ্যায়নটা সুন্দর দৃশ্যায়ন করে সেখানে একটা সমাপ্তি টেনে দিলেন। অর্থাৎ সকলে সুখে আছে এরকম একটা বিষয় সমাপ্তি করতে পারেন। আপনি যদি চান যে এই পর্বটা দীর্ঘায়িত করবেন, 2nd পর্বে নিয়ে আসবেন, তাহলে মানে লিখতে, লিখতে এমন এক পর্যায়ে চলে আসলেন, এরপরে আপনি থেমে গেলেন। যে পাঠক বুঝতে চেষ্টা করলো যে আসলে কি হচ্ছে। তখন অধীর আগ্রহে অপেক্ষা করবে পরবর্তী পর্বের জন্য। এভাবে আমরা গদ্যের দিকে তাকাতে পারি, উপন্যাসের দিকে তাকাতে পারি অথবা ইয়ার দিকে আ গদ্য উপন্যাসের দিকে তাকাতে পারি। আর কবিতার ক্ষেত্রে তো আমরা আগেই বলেছি যে কত লাইন হয়, ছন্দ কিভাবে মানে ছন্দ বিশিষ্ট হচ্ছে, গদ্য বিশিষ্ট হচ্ছে, শব্দের আ আ শব্দের ধারাবাহিকতা। তো সর্বশেষ আমি যে কথাটি বলব, বাংলা আমাদের মাতৃভাষা। আমরা এই ভাষার জন্য খুব বেশি মানে পৃথিবীতে মনে হয় আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছে এবং যারা শহীদ হয়েছে। তো এই ভাষা এখন দেখা যাচ্ছে যে আমরা যারা বর্তমান শিক্ষায় শিক্ষিত, আমরা অনেক সময় আধুনিকতা প্রকাশ করতে গিয়ে ভাষার ক্ষেত্রে একটু গোঁজামিল সৃষ্টি করে ফেলি। তো অনেক সময় আমাদেরও হয়ে যায়, ব্যক্তিগত ক্ষেত্রে আমার নিজেরও হয়ে যায়। যেমন আপনাদের সাথে বাংলায় কথা বলছি, মাঝে, মাঝে রাইটার্স চলে আসছে যে হ্যাঁ, কথাটা বলা উচিত ছিল লেখক। তো এটা হয়ে যায়। তবে যে বিষয়টা খেয়াল রাখলে যেটা কম হয় যে আমরা আ কম বলবো। যখন বাংলা বলবো তখন চেষ্টা করব শুদ্ধ বাংলা ভাষাকে বলতে। যখন বাংলায় লিখবো যদি একান্তই গল্পের প্রয়োজন না থাকে, একান্তই ভাবের প্রয়োজন না থাকে, তাহলে আমরা পারতপক্ষে বিদেশি শব্দগুলো পরিহার করে আমাদের বাংলার যে শব্দগুলো রয়েছে ওগুলা ব্যবহার করার চেষ্টা করব। এতে ২ টি উপকার। একটা তো আপনার ভাষাগত সমৃদ্ধতা বৃদ্ধি পাবে এবং বাংলা ভাষা দীর্ঘদিন অর্থাৎ দীর্ঘদিন যাবৎ এই ভাষা টিকে থাকবে। এই শব্দগুলো টিকে থাকবে। না হয় একসময় এই শব্দগুলো হারিয়ে যাবে। এটা আমাদের দায়িত্ব। আমরা যারা যুবক রয়েছি, আমরা যারা লিখতে চাই, তো সকলের এটা দায়িত্ব যে এই ভাষার এই দিকটি রক্ষা করার জন্য মানে সম্পূর্ণ ভাষার দিকে খেয়াল রাখা। অর্থাৎ শুদ্ধ ভাষায় লিখলে শুদ্ধ, সাধু এবং চলিত যে ভাষায় লিখেন না কেন, ওই ভাষার রূপরেখাটা সঠিকভাবে জেনে লেখা এবং বানানের দিকে খুব ভালোভাবে খেয়াল রাখা। আশা করি আপনারা মোটামুটি একটি ধারণা পেয়েছেন যে লেখা কি, কিভাবে উৎপত্তি হলো, বিকাশ, বাংলা সাহিত্যে বাংলা লিপি কিভাবে শুরু হলো, সাহিত্যের প্রকারভেদ মানে লেখার প্রকারভেদের ভিতরে একাডেমিক অর্থাৎ আমরা প্রাতিষ্ঠানিক লেখার ধরন, আমরা প্রাতিষ্ঠানিক লেখার পাশাপাশি আমরা পেয়েছি আম সাহিত্যিক লেখার আমরা বিভক্তি পেয়েছি। আমরা প্রাতিষ্ঠানিক লেখার কি, কি ধরন হতে পারে সেটা সম্পর্কে সংক্ষিপ্তভাবে জেনেছি। এরপরে আমরা জানতে পেরেছি যে লেখার ক্ষেত্রে কি, কি বিষয় থাকা উচিত, কি, কি থাকা উচিত না। আমরা উপজীব্য বিষয়গুলা জেনেছি। এরপরে আমরা জেনেছি যে কিভাবে শুরু করা যায়, কি, কি বিষয় পাঠ করা মানে পাঠের মাধ্যমে কিভাবে লেখার দিকে এগোনো যায়। সর্বশেষ আমরা যে বিষয়টা খেয়াল করলাম যে ভাষার দিকে আমাদের খেয়াল রাখা অর্থাৎ নজর রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু।
আশা করি আপনারা সকলে এই বিষয়ে যতটুকু বললাম বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো অসঙ্গতি থাকে ইন ফার্দার কোনো সময় যে কোনো সময় যদি যোগাযোগ করেন, যে কথা বলতে চেষ্টা করেন অথবা আমাদের সাথে কন্টাক্ট করেন যে আরো কিছু জানতে চাই, তাহলে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাদেরকে সাথে যোগাযোগ করার এবং কিছু জানানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন এবং সকলে ধৈর্য সহকারে আমার এই কথাটুকু শোনার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর পাশাপাশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি রোটারেক্ট ক্লাবের প্রতি, যে রোটারেক্ট ক্লাব এত সুন্দর একটি আয়োজন করেছে এবং আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। আর কোভিড-19 পরিস্থিতিতে বর্তমানে সিচুয়েশনে, বর্তমানে এই অবস্থায় আপনারা সকলে সচেতন থাকবেন, স্বাভাবিক থাকার চেষ্টা করবেন, মানসিকভাবে শক্তি হারাবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে শুভেচ্ছা। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ফয়সাল আহমেদ ভাইয়াকে একটা সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। আমরা এতক্ষণ লেখালেখির মূল জিনিসগুলো বা সাহিত্যিক দিকটা সুন্দর ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম। আমি এবার চলে যাবো আমাদের অডিয়েন্সের কাছে। কারো কোনো প্রশ্ন আছে কিনা এই সাহিত্য বিষয়ক? আপনার মাইক্রোফোনটি ওপেন করে প্রশ্ন করুন। আমি একটা কথা বলতে চাচ্ছি জাকারিয়া ভাইয়া। জি। আমি বলতে চাচ্ছি যাদের প্রশ্ন থাকবে, আপনাদের এখানে একটা অপশন আছে মোর অপশন জুম অ্যাপে, সেখানে রেইজ হ্যান্ড করলে ভালো হয়। সবাই একসাথে বললে তখন আসলে কারো প্রশ্নটা বোঝা যায় না। রেইজ হ্যান্ড করলে আমরা এক এক করে নাম বলবো, আপনারা প্রশ্ন করতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ। চাইলে আমরা চ্যাট বক্সে প্রশ্ন করতে পারি। জি, সৈয়দ আশিকুর রহমান, আপনি আপনার প্রশ্নটি করেন। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার প্রশ্নটা ছিল এরকম যে একটা আমি ছোট গল্পের সিরিজ বা পর্ব আকারে লিখবো। তো আমার ছোট গল্প ফার্স্ট পর্বটা দেখা গেছে একটু ছোট হইছে, দেন দ্বিতীয় পর্বটা একটু বড়, বা তৃতীয় পর্বটা আরেকটু ছোট, এরকম একটার সাথে আরেকটার একটু ছোট বড় হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এটার সলিউশন কি বা এটা কেমন হলে ভালো হয় যদি বলতেন। আমরা বেশ কয়েকটি প্রশ্ন একবারে নিয়ে নেই। আচ্ছা ভাই। আর কারো কোনো প্রশ্ন আছে? ফয়সাল ভাই, সম্ভবত আর কারো কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন। এখানে একটি বিষয় হলো যে পর্বের ক্ষেত্রে ছোট বড় হয়ে যাওয়া, হ্যাঁ, পর্বের ক্ষেত্রে ছোট বড় হয়ে যাওয়া এটা কোনো বিষয় না। কোনো অনেক সময় দেখা গেছে যে প্রথম পর্বের চেয়ে দ্বিতীয় পর্ব, প্রথম পর্ব আপনি 1 পৃষ্ঠা লিখেছেন, দ্বিতীয় পর্ব 2 পৃষ্ঠা হয়ে গেছে, হ্যাঁ। যে এখানে পর্বের বিষয় হলো যে আপনি ওই পর্বে কি বোঝাতে চেয়েছেন, কতটুকু আপনি বোঝাতে চাচ্ছেন, ওই বিষয়টাতে যদি না শেষ করে অন্য পর্বে চলে যান, তাহলে সেক্ষেত্রে বিষয়টা এলোমেলো হয়ে যাবে। তো এক্ষেত্রে বড় হয়ে যাওয়া ছোট হয়ে যাওয়াটা এটা কোনো বিষয় না। এটা কোনো যে আপনার এক্সাক্ট যে একটা মানে নির্ধারিত একটা বিষয় থাকবে যে এত শব্দের হতে হবে অথবা এত পৃষ্ঠার হতে হবে। গল্পের ক্ষেত্রে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আশা করি বুঝতে পেরেছেন যে গল্পের ক্ষেত্রে আমরা এরকম ধরাবাঁধা নিয়ম ছাড়াই কাজ করে থাকি। আমাদের পরবর্তী স্পিকার বারেক কায়সার ভাইয়া কি জয়েন করতে পারছে? ভাইয়া তো জানাইছিল আমার একটু নেটের সমস্যা আছে। ধন্যবাদ ভাইয়াকে। আমার আরেকটা প্রশ্ন ছিল, যদি সুযোগ দেন আমি করতাম। জি ভাইয়া। জি শিওর। হ্যাঁ ভাইয়া, তো
যদি কবিতার ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক সময় দাড়ি কমা এগুলাতে অনেকটা কবিতাকে সৌন্দর্য বৃদ্ধি করে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের দাড়ি কমার দিক দিয়ে একটু প্রবলেম হচ্ছে, বা এক লাইনের ভিতরে দুই লাইন একসাথে হয়ে যাচ্ছে, এরকম কিছু একটা সমস্যা হয়, যার কারণে কবিতাটা আমি ফুটায় তুলতে পারছি না। আবার গল্পের ক্ষেত্রে আরেকটা প্রশ্ন, যেটাতে আমি গল্পের মধ্যে কি এটা পারবো যে আমার যে পাঠক বা আমার গল্পটা পড়বে তাদেরকে আমি কানেক্ট করার জন্য আমার গল্পের সাথে কোনো একটা প্রশ্ন ছুড়ে দিলাম, বা একটু সৌন্দর্য বৃদ্ধির কারণে তাদের সাথে যাতে অ্যাডজাস্ট হয় এরকম কিছু একটা প্রশ্ন করলে দেখা যাচ্ছে সৌন্দর্য বর্ধন হয়, এমন কোনো সিস্টেম আছে কি? প্রশ্ন শুরু দেওয়া অর্থাৎ মানে আপনি চাচ্ছেন যে গল্পে গল্পে পাঠকের সাথে কথা বলবেন, এই তো? জি জি। হ্যাঁ, এটা তো সাহিত্যের নতুন একটি মানে নতুন একটি ধরন না, একটি পুরাতন ধরনই রয়েছে। যেমন আপনি প্রথমে একটা প্রশ্ন করে ফেললেন, হ্যাঁ, প্রশ্নটা অনেক সাহিত্যে দেখা যায় যে একটা প্রশ্ন চলে আসছে, প্রশ্নের পরেই সাথে সাথে ইমিডিয়েটলি আবার উত্তর চলে আসছে। আবার দেখা গেছে একটা প্রশ্ন করে তারপরে যে এই বিষয়টা যে কেমন হলো, ঠিক কেমন হলো বলে তারপর সে কিন্তু এক প্যারা দু প্যারা অন্য একটা বিষয় লিখেছে, অন্য একটা বিষয় লেখার পরে পরবর্তীতে গিয়ে সে কিন্তু আগের প্যারার উত্তরটা দিয়েছে। হ্যাঁ, তো এটা এটা খুবই কমন বিষয়, এটাতে কোনো সমস্যা নেই, এভাবে লেখা যায়। আর কবিতার ক্ষেত্রে আমরা যে বিষয়টা বললাম যে বিরাম চিহ্ন ঘটিত যে ঝামেলা, ঠিক না? জি জি। হ্যাঁ, বিরাম চিহ্নর বিষয়টা হলো বিরাম চিহ্ন তো কবিতাকে সৌন্দর্য করবে, সৌন্দর্য বৃদ্ধি করবে। অনেক সময় দেখা গেছে আমাদের বাক্যের দুটি কবিতার ছন্দর মিল রাখতে গিয়ে, অর্থাৎ যে শব্দান্তে যে ছন্দ বুঝাই আমরা, আহ সেই ছন্দের মিল রাখতে গিয়ে অনেক সময় আমার বাক্য শেষ হয়ে যাচ্ছে যে দ্বিতীয় বাক্যের মাঝখানে, কিন্তু শেষে শেষ হলে আমি হয়তো দাঁড়িয়ে দিতে পারতাম অথবা কমা দিতে পারতাম। তো এটা কোনো কবিতার কোনো নির্দিষ্ট রুল নেই যে আপনাকে এইভাবেই লিখতে হবে। আপনি বিরাম চিহ্ন জ্যোতি চিহ্ন যেখানে অ্যাবসলিউটলি প্রয়োজন সেখানে আমাকে জ্যোতি চিহ্ন দিয়ে যেতে হবে। ধন্যবাদ ভাইয়াকে। আপনাকেও ধন্যবাদ। আপনারা একটু কন্টিনিউ করেন, আমি আপনার স্পিকারের সাথে একটু কথা বলে আসছি। হ্যাঁ, একটু কন্টিনিউ করেন। ধন্যবাদ ভাইয়াকে। আমাদের পরবর্তী স্পিকার বারেক ভাই উনি নেটওয়ার্কের প্রচুর ডিস্টার্ব করতেছে আমার এলাকাতে, যার কারণে হচ্ছে উনি কানেক্টেড ছিল তখন, এই কিছুক্ষণ আগে হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেল। ভাইয়া জানাইলো যে উনি চেষ্টা করতেছেন কানেক্ট হওয়ার জন্য। আহ, আমি আমরা এই ফাঁকে হচ্ছে আমাদের কয়েকজন গেস্টের কথা শুনে নিই। আহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের টিয়ারা নন্দিনী, একটু মোস্তফা ভাইয়া। ভাইয়াকে অনুরোধ করবো কিছু বলার জন্য। আমাদের ভাইয়ার অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের পরবর্তী স্পিকার নেটের দুর্বলতার কারণে তিনি হচ্ছে বারবার কানেকশন মিস করতেছেন, যার কারণে হচ্ছে উনি আসতে পারতেছেন না। তাই হচ্ছে আমি ভাইয়াকে অনুরোধ করবো কিছু বলার জন্য। মোস্তাফিজ ভাই। থ্যাংক ইউ প্রেসিডেন্ট জাকারিয়া, ডক্টর রাজধানী ঢাকা। আসলে প্রথমেই আপনাদেরকে কংগ্রেচুলেশন জানাচ্ছি, আপনারা এই কোয়ারেন্টাইন সময়টাকে আমার মনে হয় সবচেয়ে ভালোভাবে কাজে লাগিয়েছেন। কারণ আপনারা, আমি দেখছি প্রতি সপ্তাহে আপনাদের কোনো না কোনো প্রোগ্রাম থাকছে এবং প্রত্যেকটি প্রোগ্রামই খুব ইনোভেটিভ। এবং আমি আসলে দীর্ঘক্ষণ সময় আমাদের পূর্ববর্তী বক্তার বক্তব্য শুনছিলাম, খুবই ভালো লাগছে। আমি নিজে অনেক কিছু শিখতে পারলাম আসলে। আর আমি ব্যক্তিগতভাবে জানি যে জাকারিয়া নিজেও একজন ভালো লেখক। তিনি ঢাকা ইউনিভার্সিটির বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি, এবং যিনি বক্তব্য দিলেন তিনিও সম্ভবত এই সংগঠনের একটি অ্যাডভাইজার হিসেবে আছেন। আমি খুব ভালো লাগলো যে আসলে আপনারা যেভাবে আপনাদের ক্রিয়েটিভিটি গুলো মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন, আমি আশা ব্যক্ত করছি যারা পার্টিসিপেন্ট ছিলেন তারা আসলে এখান থেকে উপকৃত হবেন। আসলে হয়তোবা আমরা সবাই সাহিত্যিক হব না বা সবাই কবিতা লিখবো না, বাট আসলে লেখালেখির কিছু বেসিক জিনিসগুলো সবারই জানা থাকা দরকার। ইভেন হয়তোবা এখন আসলে লেখালেখি করা খুব সহজ, আসলে প্রত্যেকেই আমরা লেখালেখি করি। হয়তোবা কেউ ব্লগে লিখি, কেউ হয়তোবা সাধারণত ফেসবুকে স্ট্যাটাস দিলেও সেটা একটি লেখা, এবং সেটা সেই লেখার ভিতরে আসলে অনেক সৌন্দর্য থাকে। অনেকে আবার বানানের
বানানের ভুলের ক্ষেত্রে অথবা ব্যাকরণগত ভুল অথবা আসলে শব্দ চয়ন অথবা বাক্যের গঠন এরকম বিভিন্ন বিষয়গুলো আসলে খেয়াল রাখলে প্রতিটি জিনিস আসলে খুব সুন্দর হয় আসলে। তো আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা আছে আমি 2021-22 সালে রোটারি জেলা সংগঠন T20 দিব। তখন ইচ্ছা আছে যে আমাদের ডিস্ট্রিক্টের রোটারি ডিস্ট্রিক্টে রোটারিরা আছেন তাদের মাঝখানে বই পড়া এই জিনিসটা ছড়িয়ে দেওয়ার জন্য আমি হয়তোবা যারা আমাদের হচ্ছে যে রোটারি অঙ্গনে যারা আছেন যে বই পড়তে ভালোবাসেন অথবা বই নিয়ে বই পড়া বই রিভিউ অথবা হচ্ছে লেখালেখি এই বিষয়গুলো নিয়ে অথবা কোনো কম্পিটিশন আয়োজন করা অথবা এই বিষয়গুলো প্রত্যেকটা রোটারির মাঝখানে ছড়িয়ে দেওয়া আসলে জানা কোনো শেষ নেই। আমরা এখন সবকিছুই আসলে ফেসবুক থেকে পড়ি বা হচ্ছে অনলাইনে সবকিছু পড়ি, বাট আসলে আমাদের বই পড়ার প্রতি যে আগ্রহ সেটি আসলে কোনো অংশেই কম নয় এবং সেটি সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাহলে হয়তো আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারবো, আমাদের নিজেদের মেধাকে বিকশিত করতে পারবো, নিজেদের সৃজনশীলতাকে আরো সবার মাঝে ছড়িয়ে দিতে পারবো। আমি জাকারিয়াকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাদের গত প্রোগ্রামটিতে আমি ব্যক্তিগত ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে পারিনি, সেজন্য দুঃখ প্রকাশ করছি। ইনশাল্লাহ আপনারা পরবর্তী যে কোনো প্রোগ্রামেও ইনশাল্লাহ আমাকে বললে আমি আপনাদেরকে সাথে থাকার চেষ্টা করব। এবং প্রেসিডেন্ট ইলেক্ট আপনাদের রাজধানী ঢাকার প্রেসিডেন্ট ইলেক্ট মাহমুদা ভুইয়া, তিনিও খুব অ্যাক্টিভ এবং খুব ভালো কাজ করছেন এবং প্রেসিডেন্টকে সব ক্ষেত্রে সহযোগ করছেন। এবং আসলে এখানে যারা পার্টিসিপেটর আছেন আমি সবাইকে দেখছিলাম, প্রত্যেকেরই খুব যার যার ক্লাবে খুব অ্যাক্টিভ এবং আপনারা আজকে যারা পার্টিসিপেট করছেন আমার কাছে মনে হয় সৃজনশীল, কারণ একটা প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করেছেন এবং নিজেদের যে সৃজনশীলতা আছে সেটি আরো বিকশিত করার মাধ্যমে আজকের প্রোগ্রামটিকে সফল করবেন এবং ইনশাআল্লাহ আমরা সকলে একত্রে রোটারি অঙ্গনকে আরো সামনে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের রোটারিরা ভালো লেখক হবে, তারা ক্রিয়েটিভিটি দেখাবে, ক্রিয়েটিভ লেখা লিখবে এবং আমাদের সংগঠনের মান সম্মান এবং অ্যাক্টিভিটিস আরো বৃদ্ধি করবে, সকলের মাঝে ছড়িয়ে দেবে। আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি এবং দুঃখ প্রকাশ করছি আমাকে একটু লিভ দিতে হবে, আমার অন্য প্রোগ্রাম আছে সেটা অ্যাটেন্ড করতে হবে। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার শত ব্যস্ততার মাঝেও। আপনার এই ইনিশিয়েটিভের সাথে আমরা অবশ্যই থাকবো এবং আমরাও নিজেদেরকে বই পড়ার মাধ্যমে ডেভেলপ করব। আপনার এই সুন্দর একটি ইনিশিয়েটিভের জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। আমাদেরকে অবশ্যই দুঃখ প্রকাশ করতে হচ্ছে যে আমাদের পরবর্তী স্পিকার উনি হচ্ছে এলাকাতে প্রচন্ড বৃষ্টি থাকার কারণে তার হচ্ছে নেটওয়ার্ক পুরোটাই শাটডাউন হয়ে গেছে অলরেডি। তো ভাইয়াকে আমরা কোনোভাবেই কানেক্ট করতে পারতেছি না। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি এই ইয়াটার মানে এই ঘটনার জন্য। তো আমরা এই প্রোগ্রামটাকে আবার রিশিডিউল করে ভাইয়াকে অবশ্যই আমরা আপনাদের সামনে নিয়ে আসবো এবং ভাইয়ার কথা আমরা অবশ্যই শুনবো। সেটা হয় আমরা যদি সম্ভব হয় কালকে অথবা পরশুর ভিতরে আপনাদের এই রেজিস্ট্রেশনের মেইল আইডির মধ্যে আমরা মেইল করে দেবো আমাদের ডিটেলসটা। আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি যে ভাইয়াকে আমরা কোনোভাবে রিস্ক করতে পারতেছি না। এই পর্যায়ে হচ্ছে আমাদের ফর্মাল প্রোগ্রাম এখানেই শেষ করতে হচ্ছে। এখন হচ্ছে আমরা ফেলোশিপ মিটিং এ যেতে পারি যদি আপনারা রেজিস্টার করেন, বাট আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি যে ভাইয়াকে আমরা কোনোভাবেই পাইতেছি না। তার হচ্ছে পুরোই নেটওয়ার্ক পুরো বন্ধ হয়ে যাচ্ছে, কোনোভাবেই ইন্টারনেট এসে ঢুকতে পারতেছে না। আমরা তাহলে হচ্ছে ফেলোশিপ মিটিং এ চলে যাই। তো আরো কিছু বলার থাকলে আপনারা বলতে পারেন। ফর্মাল প্রোগ্রাম এখানেই শেষ করতে হচ্ছে। আমরা অবশ্যই আপনাদেরকে আমরা ভাইয়াকে রিশিডিউল করে এবং সেটা দিনের বেলা দেওয়ার চেষ্টা করব, যাতে করে হচ্ছে এই সন্ধ্যার টাইমটা সবসময় মানে গত কয়েকটা প্রোগ্রামে দেখলাম যে আমরা নেটওয়ার্কের প্রচন্ড সমস্যা করে, ইভেন আমার ফোনটা বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আমি ঢাকাতে থাকা সত্ত্বেও। তো আমরা আশা করব যে সেটা দিনের বেলায় প্রোগ্রামটাকে শিডিউল করে যাতে করে আপনাদেরকে এই নেটের বিড়ম্বনা থেকে মুক্তি দিতে পারি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন ফেলোশিপে চলে যাই। কারো কিছু বলার থাকলে? আচ্ছা, আমি হচ্ছে ফেলোশিপ প্রোগ্রাম শুরু করছি।
আমার কিছু প্রেসিডেন্ট ইলেক্ট কলেজ প্রেসিডেন্ট তাদের পরিচয় বাকি ছিল, আমি তাদেরকে বলবো তাদের পরিচয়টা দেওয়ার জন্য। আমি তাদের নাম বলছি, আপনারা একটু চেষ্টা করবেন। রোটারেক্টর আনিসুল ইসলাম রিয়াদ, আপনি আপনার পরিচয়টা দিয়ে দেন। রোটারেক্টর আনিসুল ইসলাম রিয়াদ। আচ্ছা, ওনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমরা অন্য একজনের কাছে আছি। রোটারেক্টর সাদমান হোসেন সামির, প্রেসিডেন্ট ইলেক্ট। ভাইয়া আপনার পরিচয়। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার করার জন্য। আসলে নামটা একটু ভুল বলছেন, আমার কলিগ প্রেসিডেন্ট, আসলে নামটা হচ্ছে মোহাম্মদ সাদ্দাম হোসেন সামির, সাদ্দাম বলে ফেলছে। আর সমস্যা নাই আসলে। আর বিষয় হচ্ছে সবাইকে শুভ সন্ধ্যা বলবো কিনা সেটা বুঝতে পারতেছি না, কিন্তু ঢাকা রাজধানী ঢাকা বর্তমানে আমার কলিগ প্রেসিডেন্ট যিনি আছেন ওনাকে খুব আমি অ্যাক্টিভ দেখি। ওনার প্রোগ্রাম গুলো আসলে সবসময় দেখি, খুব প্রোগ্রাম গুলো খুব ভালো থাকে, উনি নতুন কিছু নিয়ে আসতেছে আমাদের মাঝে। তো এই সমস্ত প্রোগ্রাম আমিও চাই অ্যাটেন্ড করার জন্য। তো ধন্যবাদ। আসলে আমার পরিচিতি শুরুতে আমি সেটা হচ্ছে আমি ডক্টর মোহাম্মদ সাদ্দাম হোসেন সামির, প্রেসিডেন্ট 2021 গোটা ক্লাব তুলাম কলেজ। ধন্যবাদ সবাইকে। হ্যালো।